আমাদের কণ্ঠস্বরকে আমরা সাধারণত কথা বলার একটা মাধ্যম হিসেবেই দেখি, তাই না? বেশিরভাগ সময়েই। কিন্তু এটা তো তার চেয়েও অনেক বেশি কিছু। মানে একটা আহ, সূক্ষ্ম, জটিল আর শক্তিশালী জৈবিক বাদ্যযন্ত্র। একদম। আজকের এই ডিপ ডাইভে আমাদের হাতে থাকা সোর্সগুলো ঠিক এই যন্ত্রটারই ব্যবচ্ছেদ করেছে। এখানে কণ্ঠস্বরের শারীরতত্ত্ব থেকে শুরু করে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের হাজার বছরের পুরনো স্বর সাধনা আর আধুনিক স্পিচ থেরাপির কৌশল সব কিছুই আছে। আর আমাদের আজকের মিশন হল এই জ্ঞানকে কাজে লাগিয়ে কণ্ঠকে আরও শক্তিশালী আর আকর্ষণীয় করে তোলার কিছু সহজ উপায় খুঁজে বের করা। আচ্ছা, চলুন তাহলে বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই যে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় তা হল সোর্সগুলোতে কণ্ঠস্বরকে ৩টি প্রধান ব্যবস্থার একটা সমন্বয় হিসেবে দেখানো হয়েছে। 3টি ব্যবস্থা? হ্যাঁ, প্রথমটা হল পাওয়ার সোর্স, মানে আমাদের ফুসফুস আর ডায়াফ্রাম। দ্বিতীয়টা ভাইব্রেটর, মানে ভোকাল কর্ড। আর শেষেরটা? আর সব শেষে আছে রেসোনেটর, বা বলা যেতে পারে সাউন্ড বক্স, মানে আমাদের গলা, মুখ আর নাকের ভেতরের ফাঁকা জায়গা। ঠিক যেমন একটা গিটারের তার, কাঠামো আর ফাঁপা অংশ মিলে সুর তৈরি হয়, আমাদের শরীরও ঠিক সেভাবে কাজ করে। এই 3টি ব্যবস্থা তো বেশ যৌক্তিক শোনাচ্ছে, কিন্তু নির্দেশিকা অনুযায়ী এই সবকিছু শুরু নাকি খুব সাধারণ একটা জায়গা থেকে, আমাদের শ্বাস-প্রশ্বাস। এটা কি আসলেই এতটা গুরুত্বপূর্ণ? আপনি একেবারে মূল জায়গায় পৌঁছেছেন। এর ভিত্তিই হল শ্বাস-প্রশ্বাস, বিশেষ করে ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং বা পেট দিয়ে গভীর শ্বাস নেওয়া। কিন্তু বেশিরভাগ মানুষ তো বুক দিয়ে শ্বাস নেয়, তাই না? ঠিক তাই। আর ওই অগভীর শ্বাসের কারণে গলার পেশির ওপর একটা অপ্রয়োজনীয় চাপ পড়ে। ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং সেই চাপটা সরিয়ে দেয়, ফুসফুসের ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে সাহায্য করে আর কণ্ঠকে একটা স্থিতিশীল ভিত্তি দেয়। বাহ, এই বিষয়টা তো আমরা প্রায়ই উপেক্ষা করি। আচ্ছা, এর কোনো সহজ ব্যায়ামের কথা কি বলা আছে যা বাড়িতে চেষ্টা করা যায়? অবশ্যই। একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর ব্যায়াম আছে। কিরকম? চিত হয়ে শুয়ে পেটের উপর হালকা একটা বই রাখতে হবে। এরপর এমনভাবে শ্বাস নিতে হবে যেন নিঃশ্বাস নেওয়ার সময় পেট ফুলে ওঠে আর বইটা উপরে যায়, এবং ছাড়ার সময় পেট ভেতরে গিয়ে বইটি নেমে আসে। ও আচ্ছা, এতে কি হবে? এই ব্যায়ামটা শরীরকে শেখায় কিভাবে ন্যূনতম পরিশ্রমে স্বাভাবিক বায়ুপ্রবাহ তৈরি করা যায়। পেশাদার গায়ক এবং অভিনেতারা কিন্তু প্রতিদিন এটা অনুশীলন করেন। দারুণ। শ্বাস-প্রশ্বাস তো গেল ভিত্তির কথা। এবার আসা যাক কণ্ঠকে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতিতে। সোর্সগুলোতে আধুনিক আর প্রাচীন 2 ধরনের পদ্ধতির কথাই বলা হয়েছে। একদিকে আছে আধুনিক বিজ্ঞানের স্ট্রফোনেশন, হ্যাঁ, যেখানে একটা স্ট্র দিয়ে জলের মধ্যে ফুঁ দিয়ে শব্দ করা হয়। আর অন্যদিকে আছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের খারাজ সাধনার মতো হাজার বছরের পুরনো ঐতিহ্য। কিন্তু আমার প্রশ্ন হল, এই ধরনের আধুনিক বৈজ্ঞানিক ব্যায়াম কি হাজার বছরের সাধনার চেয়েও বেশি কার্যকর হতে পারে? এটা একটা চমৎকার প্রশ্ন। মজার ব্যাপার হল দুটো কিন্তু একদম ভিন্ন পদ্ধতি, অথচ দুটোই প্রায় একই সমস্যার সমাধান করছে। তাই নাকি? কিভাবে? স্ট্রফোনেশন হল এক ধরনের সেমি অক্লুডেড ভোকাল ট্র্যাক্ট, বা সংক্ষেপে SOVT ব্যায়াম। স্ট্র দিয়ে ফু দেওয়ার ফলে মুখের ভেতরে একটা মৃদু বিপরীত চাপ তৈরি হয়, যা ভোকাল কর্ডের ওপরের আর নিচের বায়ুচাপকে সুষম করে। তাতে ভোকাল কর্ডের ওপর চাপ কমে যায়। একদম। খুব কম পরিশ্রমে ভোকাল কর্ড দুটি কাঁপতে পারে। আর খরাজ সাধনা বা ভোরবেলা গম্ভীর স্বরে নিচের স্বরগুলো অনুশীলন করাও কিন্তু অনেকটা একই কাজ করে। এটাও কণ্ঠের ওপর সরাসরি চাপ না দিয়ে তার ভিত্তি আর গভীরতা বাড়াতে সাহায্য করে। তার মানে কণ্ঠের যত্ন নেওয়ার মূল নীতিগুলো আসলে সার্বজনীন এবং সময়ের উপর নির্ভর করে না। ঠিক তাই। তাহলে দৈনন্দিন জীবনে কণ্ঠের যত্ন নেওয়ার জন্য আমাদের মূল করণীয় কি, মানে অবশ্য পালনীয় নিয়ম কোনগুলো? হ্যাঁ, এবং সেগুলো খুবই সাধারণ। প্রথম এবং প্রধান হল হাইড্রেশন। দিনে অন্তত 1.5 থেকে 2 লিটার জল পান করাটা খুব জরুরি। কারণ ভোকাল কর্ডকে মসৃণভাবে কাজ করার জন্য আর্দ্রতা প্রয়োজন। হ্যাঁ, একদম। আর নির্দেশিকা বলছে ক্যাফেন, অ্যালকোহল এগুলো এড়িয়ে চলতে। এছাড়া অতিরিক্ত মশলাদার বা তৈলাক্ত খাবার থেকে অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, যা সরাসরি ভোকাল কর্ডের ক্ষতি করে। এখানে একটা অবাক করার মতো বিষয় বলা হয়েছে, ফিসফিস করে কথা বলা নাকি চিৎকারের চেয়েও ক্ষতিকর হতে পারে।
এটা তো একেবারে ধারণার বিপরীত। বিষয়টা ঠিক তাই, কারণ ফিসফিস করে কথা বলার সময় আমাদের ভোকাল কর্ড দুটিকে একসাথে চেপে ধরে রাখতে হয়, যা পেশির ওপর অনেক বেশি চাপ সৃষ্টি করে। বলেন কি? হ্যাঁ, এর চেয়ে বরং নিচু স্বরে কিন্তু স্বাভাবিকভাবে কথা বলা অনেক ভালো। আর সবচেয়ে জরুরি হলো কণ্ঠকে বিশ্রাম দেওয়া, মানে ভোকাল ন্যাপ। তাহলে এই ডিপ ডাইভ থেকে আমরা যা জানলাম তা হলো আমাদের কণ্ঠ একটা জটিল সিস্টেম, যার চালিকা শক্তি হলো সঠিক শ্বাস-প্রশ্বাস। আর আধুনিক বিজ্ঞান আর প্রাচীন প্রজ্ঞা দুয়ের সমন্বয়ে এর সর্বোচ্চ ব্যবহার সম্ভব। সবকিছুর ঊর্ধ্বে হলো দৈনন্দিন যত্ন, যেমন পর্যাপ্ত জলপান করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্রাম। এবং এই আলোচনা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, তাই না? কি প্রশ্ন? নির্দেশিকার শেষে কৃত্রিম বুদ্ধিমত্তা আর বায়োফিডব্যাক প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের কণ্ঠ প্রশিক্ষণের কথা বলা হয়েছে। রিয়েল টাইম ডেটার মাধ্যমে একজন শিল্পী তার কণ্ঠের প্রতিটি সূক্ষ্ম বিষয়কে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।